প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? হ্যাঁ, তোমাদেরকেই বলছি যারা সরকারি সোহরাওয়ার্দী কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণীতে অধ্যয়নরত। আমি আশা করি তোমরা যেখানেই আছো না কেন, যত দূরেই থাকো না কেন, সবাই সুস্থ আছো, সুন্দর আছো। এনিওয়ে, তোমাদের সাথে আবারও বেশ কয়েকদিনের ব্যবধানে আমি তোমাদের সামনে মুখোমুখি দাঁড়িয়ে। আমাদের আরাধ্য বিষয় ছিল যুক্তিবিদ্যা। আর এই যুক্তিবিদ্যার পদ নামক যে টপিকটি রয়েছে, সেই সব বিষয়ের নানা দিকগুলো নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনায় অংশগ্রহণ করেছি। আমরা জানি যে বাংলা ভাষায় পদের ব্যবহার আর যুক্তিবিদ্যায় পদের ব্যবহার একই রকম নয়। তবে এতটুকু শিখেছি যে যুক্তিবিদ্যায় পদ হচ্ছে দুটি, শুধুমাত্র দুটি। একটি হচ্ছে উদ্দেশ্য এবং আরেকটি হচ্ছে বিধেয়। অর্থাৎ একটি যুক্তি বাক্য গঠনের ক্ষেত্রে দুটো পদ ব্যবহৃত হয়। যেমন, সকল মানুষ হয় মরণশীল। এখানে উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ কাকে কেন্দ্র করে কথা বলা হয়েছে? মানুষকে কেন্দ্র করে। তাহলে উদ্দেশ্য পদ হচ্ছে মানুষ। আর এই উদ্দেশ্য পদ সম্পর্কে যে কথা বলা হয় সেটি হচ্ছে বিধেয়। বিধেয় পদ হচ্ছে মরণশীল। তা আমাদের আজকের আলোচ্য বিষয় পদ কিংবা পদের ব্যক্তার্থ বা জাত্যার্থ কী, হ্রাস বৃদ্ধির নিয়মটি কী, সেই সব বিষয় নয়। আজকের আলোচনাটি ইতপূর্বেকার আলোচনার চেয়ে অধিকতর সহজ এবং সরল। পদের রয়েছে রকমভেদ, অর্থাৎ পদের যে প্রকারভেদ, নানা প্রকারের পদের সাথে আমরা পরিচিত হব আজকের ক্লাসে। প্রথমত আমি এখানে তোমাদের যাদের মন চায় লিখে নেয়ার, একটু লিখে নিলে সুবিধা হবে, কারণ তোমাদের পড়ার আর সময় কোথায়? আমাকেই যেহেতু সময় দিতে সময় পাচ্ছ না তোমরা, কত না ব্যস্ততা তোমাদের, সারাদিন ব্যস্ত থাকতে হয়। তারপরও হঠাৎ করে যখন আমার সাথে সংযুক্ত হও, সেটা আমার জন্যে ভালো লাগার, আমার জন্যে আনন্দের। যাই হোক, কি বলছিলাম? পদ নিয়ে কথকতা। পদ, আমরা এখানে আমি বিভিন্ন ধরনের পদের উল্লেখ করেছি। প্রথমত, পদ গঠনকারী শব্দের সংখ্যার তারতম্য বিচার করে পদকে দুই ভাগে বিভক্ত করা যায়। পদ গঠনকারী শব্দের সংখ্যার তারতম্য বিচার করে, অর্থাৎ পদ গঠনকারী শব্দের সংখ্যা যদি হয় একাধিক, তাহলে পরে সেটি হবে এক ধরনের, আর সংখ্যাটি যদি হয় একটি, তাহলে হবে আরেক ধরনের পদ। এক্ষেত্রে আমরা দুটো পদের সাথে পরিচিত হই, দুই ধরনের পদের সাথে পরিচিত হই শব্দের ব্যবহারের তারতম্যের উপর। যেমন আমি এখানে উল্লেখ করেছি সরল পদ, নেক্সট যৌগিক পদ। সরল পদ বলতে আমরা বুঝি যখন কোনো যুক্তি বাক্যে একটিমাত্র শব্দ দ্বারা গঠিত যে পদ, সেই পদটিকে বলবো সরল পদ। যেমন মানুষ, কবি, শিক্ষক, ছাত্র, টেবিল, চেয়ার। একক শব্দের ব্যবহার, একটিমাত্র শব্দ দিয়ে যে গঠিত হয়েছে পদ, সেই পদটি হচ্ছে সরল পদ। নেক্সট, সরল পদের পাশাপাশি রয়েছে যৌগিক পদ, অর্থাৎ যোগ থেকে যৌগিক বুঝতেই পারা যায় একাধিক শব্দের সংযোজনের মধ্য দিয়ে, অর্থাৎ
একাধিক শব্দ যুক্ত হয়ে যোগ করে আমরা যখন একটি পদের দেখা পাই, পদের সাথে পরিচিত হই কিংবা পদের উল্লেখ করি, তখন সেই পদটিকে বলা হয় যৌগিক পদ। যখন আমি বলি বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এখানে অনেকগুলো শব্দের ব্যবহার হয়েছে। আমি যদি বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুটো শব্দের ব্যবহার করা হয়েছে। আমি যখন বলি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, একাধিক শব্দের ব্যবহার হয়েছে। একটা যুক্তিবাক্য উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হবে। আমি যদি বলি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হন বাংলাদেশের জাতীয় কবি, এখানে উদ্দেশ্য পদ কোনটি? বিদ্রোহী না, কবি না, কাজী না, কোনোটাই না, এককভাবে। তাহলে এখানে পদ বলতে বোঝাচ্ছে যে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এই সব শব্দের সমষ্টি নিয়ে যে পদটি গঠিত হয়েছে, উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে, সেটি হচ্ছে পদ, আর এই পদটি হচ্ছে যৌগিক পদ। নেক্সট, আমরা কোনো পদে গুণের উপস্থিতি কিংবা অনুপস্থিতির ভিত্তিতেও পদের ব্যবহার করে থাকি। যেমন এখানে আছে সদর্থক পদ, নেক্সট নৈনর্থক পদ। সদর্থক পদের উদাহরণ হিসেবে আমি এখানে লিখেছি মানুষ সৎ বুদ্ধিমান। অর্থাৎ যেই পদটি কোনো একটি গুণ বা বৈশিষ্ট্যের উপস্থিতিকে স্বীকার করা হয় ইতিবাচক অর্থে, তখন সেই পদটিকে বলা হয় সদর্থক পদ। আবার যখন কোনো পদের কোনো একটি গুণ বা বৈশিষ্ট্যের অনুপস্থিতিকে উপস্থাপন করা হয়, উল্লেখ করা হয়, তখন সেই পদটিকে বলা হয় নৈনর্থক পদ। যেমন আমি এখানে উদাহরণ হিসেবে লিখেছি অমানুষ, নৈনর্থক পদ। অসৎ, অসুখী। কোনো পদের আগে যদি অ থাকে, নি থাকে, তাহলে এরকম পদের ব্যবহার যখন আমরা করি তখন দেখা যায় বিশেষ করে অ বর্ণটি নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। সুন্দর একটি গুণের উপস্থিতিকে স্বীকার করে উপস্থাপিত হয়, এই পদটি সদর্থক। কিন্তু যখনই তুমি সুন্দর না বলে অসুন্দর বলবে, তখন সেই পদটির মধ্যকার যে গুণের কথা ইতপূর্বে আমি উল্লেখ করেছিলাম, যে বৈশিষ্ট্যের কথা বলেছিলাম, সেই গুণ বা বৈশিষ্ট্যটিকে অস্বীকার করে উপস্থাপন করা হয়েছে অসুন্দর, অসুখী। তাহলে এই পদগুলোকে বলা হয়ে থাকে কি পদ? নেতিবাচক অর্থে যে পদ, সে পদটিকে বলছি আমরা নৈনর্থক পদ। যেমন এই দুই ধরনের পদের মধ্যেই যে সীমিত গুণের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে, সেটাই কিন্তু নয়, এর বাইরেও আরেক ধরনের পদ আছে। যেমন সুস্থ স্বাভাবিকভাবে হয়তোবা একটি সময় একটি গুণের কিংবা বৈশিষ্ট্যের উপস্থিতি ছিল, কোনো এক দুর্ঘটনার কারণে হোক, অসুস্থতার কারণে হোক, যে কোনো কারণেই হোক না কেন, সেই গুণটি যখন কিংবা সেই বৈশিষ্ট্যটি যখন আর থাকে না, সেই পদটিকে বলা হয় ব্যাহতার্থক পদ। উদাহরণ হিসেবে এখানে আমি উল্লেখ করেছি অন্ধ, কালা, বোবা। যে জন্ম থেকেই অন্ধ তাকে বলি আমরা জন্মান্ধ।
কিন্তু সবাই কি জন্ম থেকে অন্ধ? নিশ্চয়ই না। আমরা অনেক সময় দেখতে পাই জন্মের সময় সুন্দর চোখ দিয়ে সে এই সুন্দর বিশ্বকে দেখেছে মন ভরে। একটি দুর্ঘটনার মধ্য দিয়ে তার সেই দৃষ্টিশক্তি হারিয়ে সে আজ অন্ধ। এখানেই শেষ নয়, আবার চিকিৎসার মধ্য দিয়ে তার সেই যে বৈশিষ্ট্যটি, যে গুণটি হারিয়ে ফেলেছিল, সেই গুণ কিংবা বৈশিষ্ট্যটি যদি আবার ফিরে আসারও সম্ভাবনা আছে। এ জাতীয় এ জাতীয় পদগুলোকে আমরা বলছি কোন ধরনের পদ? ব্যাহতার্থক পদ। তাহলে কি পেলাম আমরা দেখলাম যে কোনো পদের যখন কোনো গুণ বা বৈশিষ্ট্যের উপস্থিতিকে স্বীকার করে উপস্থাপন করা হয়, সেই পদটিকে বলা হয় সদর্থক পদ, ইতিবাচক অর্থে। যেমন সকল মানুষ হয় মরণশীল, একটি যুক্তিবাক্য। যুক্তিবাক্যের উদ্দেশ্য হচ্ছে মানুষ পদ, আর বিধেয় হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে কি বলা হয়েছে? মরণশীল। এখানে মরণশীলতাকে স্বীকার করা হয়েছে। কিন্তু যখন আমি বলি কোনো মানুষ নয় অমর, তখন কি হয়? তখন এই যুক্তিবাক্যটি সদর্থক যুক্তিবাক্য হিসেবে ব্যবহৃত নয়, এই যুক্তিবাক্যটি নৈনর্থক যুক্তিবাক্য হিসেবে ব্যবহৃত কিংবা উপস্থাপিত হয়েছে। যাই হোক, তাহলে সদর্থক, নৈনর্থক, অর্থাৎ সহজ সরলভাবে যেই পদটি ইতিবাচক অর্থে ব্যবহৃত হচ্ছে, কোনো একটি গুণের উপস্থিতি স্বীকার করে, কোনো একটি বৈশিষ্ট্যের উপস্থিতিকে স্বীকার করে বলা হয়, সেটি হচ্ছে সদার্থক। আর গুণের কিংবা বৈশিষ্ট্যের অনুপস্থিতিকে যখন উল্লেখ করে উপস্থাপন করা হয়, সেই পদটি তখন নৈনর্থক পদ। কিন্তু যেহেতু কিছু কিছু পদ আছে, কখনো কখনো সেই গুণটি হয়তোবা ছিল, একটি সময় নেই, হয়তোবা কোনো সময় সেই বৈশিষ্ট্যটি ছিল, একটি সময় নেই, কিংবা সেটি আবার ফিরে পাওয়ারও সম্ভাবনা আছে, এমনতর গুণ বা বৈশিষ্ট্য মণ্ডিত যে পদ, সেই পদকে বলা হয় ব্যাহতার্থক পদ। তার পাশাপাশি আমরা নতুন আরেক ধরনের পদের সাথে পরিচিত হই। আরেক ধরনের পদ আমি এখানে উল্লেখ করেছি, নিরপেক্ষ পদ, সাপেক্ষ পদ। নিরপেক্ষ পদ মানে যে পদটি ব্যবহার করার ক্ষেত্রে, অর্থ প্রকাশের ক্ষেত্রে অন্য কোনো পদের উপর নির্ভরশীল নয়, সেই পদটি হচ্ছে নিরপেক্ষ পদ। আমি আবারও বলছি, যখন কোনো যুক্তি বাক্যে যদি কোনো শব্দ পদ হিসেবে ব্যবহৃত হয়, যেই শব্দটি তথা পদটি তার অর্থ প্রকাশের ক্ষেত্রে অন্য কোনো পদের উপর নির্ভরশীল নয়, সেটি হচ্ছে নিরপেক্ষ পদ। যেমন মানুষ, গরু, বই, খাতা, টেবিল, চেয়ার, এগুলো বোঝাতে অন্য কোনো পদের উপর নির্ভর করতে হয় না। দুই ভাগে ভাগ করেছি, নিরপেক্ষ পদ, সাপেক্ষ পদ। সাপেক্ষ মানে কি? সাপেক্ষ কথাটি মনে রাখার স্বার্থে আমরা এভাবে বলতে পারি, কথা বলতে গিয়ে আমরা বলি, হ্যাঁ আমরা যেতে পারি, করতে পারি শর্ত সাপেক্ষে। অর্থাৎ তুমি একটি কাজ করতে পারো, আমি একটি কাজ করতে পারি, তুমি করতে পারলেও আমি স্বতঃস্ফূর্তভাবে কিংবা তুমি স্বতঃস্ফূর্তভাবে সেই কাজটি করতে রাজি না। একটি শর্ত সাপেক্ষে আমি কাজটি করতে রাজি, তুমি কাজটি করতে রাজি। শর্ত সাপেক্ষে কথাটি যদি মনে থাকে, তাহলে সাপেক্ষ শব্দটি বলতেও আমরা বুঝব সেই পদকে, যেই পদটি তার অর্থ প্রকাশের ক্ষেত্রে নিরপেক্ষ নয়, সেই পদটি অর্থ প্রকাশের ক্ষেত্রে আরেকটি পদের উপর নির্ভরশীলতা রয়েছে। এককভাবে এই পদটি
তার অর্থ বহন করে না। যেমন আমি যখন বলি ছাত্র, তখন ছাত্র বললে পরে শুধুমাত্র ছাত্রকে বোঝায় না, ছাত্র কথাটির পাশাপাশি চলে আসে কি, শিক্ষক ছাড়া ছাত্র হতে পারে না। আমি যদি বলি আমি একজন শিক্ষক, যখনই আমি শিক্ষক কথাটি বললাম, শিক্ষক পদের ব্যবহার করলাম, তাহলে পর বোঝাই যায় শিক্ষক হচ্ছে সেই মানুষ যার অবশ্যই ছাত্র রয়েছে। তাহলে এই পদটি হচ্ছে সাপেক্ষ পদ। স্বামী স্ত্রী ছাড়া স্বামীর কথা অর্থ বহন করে না। স্ত্রী স্বামী ছাড়া স্ত্রী পদটি অর্থবহ হয় না। তাহলে এই পদগুলো হচ্ছে সাপেক্ষ পদ। তাহলে আমরা পেলাম কি, আরেকটি মানদণ্ডে পদকে যে দুই ভাগে ভাগ করা যায়, বিভাজন করা যায়, সেই শ্রেণীবিন্যাসের মধ্যে পাই এক ধরনের পদ নিরপেক্ষ পদ, সাপেক্ষ পদ। উদাহরণ হিসেবে লিখেছি আমি বই, খাতা, মানুষ। নিরপেক্ষ পদ। সাপেক্ষ পদ পিতা, স্বামী, শিক্ষক। যখনই কোনো পিতার কথা উচ্চারিত হয়, অবশ্যই তার সন্তান আছে, এটাকে স্বীকার করে নিয়েই কোনো মানুষ পিতা। অন দ্য কন্ট্রারি, যখন সন্তানের কথা বলা হয়, তখন ধরে নিতে হয় অবশ্যই তার একজন পিতা আছেন, হয়তোবা জীবিত থাকুক এই মুহূর্তে আছেন, কিংবা জীবিত নাই বা থাকুন, তার একজন পিতা আছেন বা ছিলেন। ঠিক তেমনি করে বলা যেতে পারে শিক্ষক, যে কথাটির ব্যাখ্যা আমি এর আগেই দিয়েছি। ঠিক তার পাশাপাশি আরেক ধরনের পদের সাথে আমরা পরিচিত হব। কোন ধরনের পদ? আরেকটি মানদণ্ডে আরেক ধরনের পদের সাথে পরিচিত হচ্ছি। প্রথমত হচ্ছে যাত্রার্থক পদ, অযাত্রার্থক পদ। আবারও সেই কঠিন শব্দের ব্যবহার। ব্যক্তার্থ যাত্রার্থ কথাটি নিশ্চয়ই ভুলে যাওনি। গত আগের ক্লাসেও এ নিয়ে কথা হয়েছে, অনেক কথা, যে প্রত্যেকটি পদের দুটো দিক আছে। একটি হচ্ছে পদের ব্যক্তার্থ, আরেকটি হচ্ছে তার যাত্রার্থ। সংক্ষেপে বলি, ব্যক্তার্থ মানে হচ্ছে পদের সংখ্যার দিক, পরিমাণের দিক, আর যাত্রার্থ হচ্ছে পদের গুণের দিক। তবে সাধারণ গুণ নয়, সেই সব গুণ যেই গুণগুলো থাকার জন্যই ওই পদটি ওই নামে পরিচিত। অর্থাৎ সহজ সরলভাবে মুদ্রা কথাটি হচ্ছে যে সেই গুণ, যেই গুণটি হচ্ছে ওই পদের জন্য অপরিহার্য, সর্বজনীন। যেমন যাত্রার্থক পদ, তাহলে কি অযাত্রার্থক পদ কি? এটাকে যদি বিভাজন করতে যাই তাহলে বলতে হয় যাত্রার্থক পদ হচ্ছে সেই পদ যেই পদের ব্যক্তার্থ এবং যাত্রার্থ, একটি পদের যে দুটো দিক আছে, এই দুটো দিকেরই উপস্থিতি অপরিহার্য, সেই পদটিকে বলছি আমরা যাত্রার্থক পদ। যেমন মানুষ, মানুষ পদের ব্যক্তার্থ আছে সকল মানুষ, কতক মানুষ, এভাবে আমরা তার পরিমাণ সংখ্যাকে উল্লেখ করতে পারি। ঠিক তেমনি করে তার যাত্রার্থও রয়েছে। কি? মানুষ পদের যাত্রার্থ হচ্ছে জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি। ঠিক পাশাপাশি অযাত্রার্থক পদ, অযাত্রার্থক পদ হচ্ছে সেই পদ যেই পদের কোনো যাত্রার্থ থাকবে না, শুধুই থাকবে ব্যক্তার্থ। নাকি? শুধুই থাকবে তার যাত্রার্থ, কিন্তু কোনো ব্যক্তার্থ থাকবে না। যেমন সততা, কামাল, এরকম যখন উচ্চারিত হয় তখন আমরা যাত্রার্থক পদ এবং অযাত্রার্থক পদের সাথে পরিচিত হই।
আচ্ছা, তাহলে আমরা উদাহরণ হিসেবে দেখা যায় কি জাত্যার্থক পদ হচ্ছে সেই পদ যেই পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থ দুটো গুণ বা দুটো দিকের উপস্থিতি অপরিহার্য, যেমন মানুষ, কবি। আর অজাত্যার্থক পদ হচ্ছে সেই পদ যেই পদের কি আছে, হয় তার ব্যক্তার্থ আছে, না হয় তাহার জাত্যার্থ আছে, শুধু একটি মাত্র দিক আছে। মিল এবং জেভান্স নামক যুক্তিবিদরা এভাবে ব্যাখ্যা করেছেন। কিন্তু পিকে রায় তিনি বলেছেন তার মতে যে কোনো পদ অজাত্যার্থক পদ একটি সময় হয়তোবা অজাত্যার্থক থাকে, কিন্তু সময়ের ব্যবধানে যখন সেই পদটি মানুষের কাছে সুস্পষ্ট হয়, পরিচিত হয়ে ওঠে, তখন সেই পদটি আর শুধুই গুণ কিংবা শুধুই তার সংখ্যা বা পরিমাণকে উল্লেখ করে না, উভয় দিকটি উপস্থাপিত হয়। নেক্সট আমরা আরেক ধরনের পদের সাথে পরিচিত হব। সেই পদটি কি? সেই পদটি হচ্ছে বিপরীত পদ, বিরুদ্ধ পদ। অন্য একটি মানদণ্ডে পদকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে বিপরীত পদ, বিরুদ্ধ পদ। এই বিভাজনটি একটু মজার, খেয়াল করো। আচ্ছা বলো তো, সাদার বিপরীত পদ কি? তোমরা নিশ্চিন্ত উত্তর দিবে, বলবে সাদার বিপরীত পদ হচ্ছে কালো। সাদা কালো টিভি, এখন নাই বললেই চলে। সাদা কালো বিপরীত। আচ্ছা, শুধু সাদা কালো বিপরীত হবে কেন? সাদা সবুজ, সেটা কি সাদার বিপরীত নয়? লাল নীল, এটাও কি বিপরীত নয়? লাল নীল না হয় বললে পর বুঝতে একটু কষ্ট হতে পারে। আমি যদি বলি সাদা কালো, সাদা নীল, সাদা সবুজ, সাদা হলুদ, সব পদগুলোই বিপরীত পদ। অর্থাৎ একটি পদ যে গুণের উপস্থিতি স্বীকার করে উপস্থাপিত হয়েছে, তার বিপরীতে আরেকটি গুণের উপস্থিতি স্বীকার করে যখনই উপস্থাপিত হয়, তখনই সেটা বিপরীত পদ। কিন্তু বিরুদ্ধ পদটি সম্পূর্ণ ভিন্নতর। উদাহরণ হিসেবে আমি এখানে উল্লেখ করেছি সাদা অসাদা, সাদা অসাদা, লাল অলাল। আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত মনে হতে পারে একটু কঠিন বোধ হয়, কিন্তু না, একেবারে সহজ। খেয়াল করো, বিরুদ্ধ পদ বলতে বুঝি আমরা সেই পদ দুটোকে, যেই পদ দুটো যুক্ত করলে যে কোনো গুণ বা বৈশিষ্ট্যের পূর্ণতা খুঁজে পাওয়া যায়। বুঝতে বোধ হয় একটু কঠিন হলো। আমি উদাহরণটি যদি একটু বিশ্লেষণে যাই, তাহলে পরে বুঝতে সহজ হবে। অর্থাৎ কালার বা বর্ণ, বর্ণ কত ধরনের আছে? বেনিয়াস কহালা, রংধনুর 7 রং, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, লাল, 7টি রং। আচ্ছা, শুধুই কি 7টি রং? কত ধরনেরই রং আছে, বাদ দিলাম। খেয়াল করো, আমি যখন বলি সাদা, আমি যখন কোনো বর্ণকে, কালারকে দুই ভাগে ভাগ করি, এক প্রান্তে হচ্ছে সাদা, আরেক প্রান্তে অসাদা। তাহলে অসাদা বলতে আমরা এখানে কি বুঝি? একদিকে সাদাকে বুঝলাম এক ধরনের বর্ণ, কিন্তু অসাদা বললে পরে যত ধরনের বর্ণ আছে, লাল, নীল, কালো, সবুজ, হলুদ, গোলাপি, যা যা কিছু আছে সব কিছু কিন্তু অসাদার অন্তর্ভুক্ত। তাহলে কি দেখা যাচ্ছে? এক প্রান্তে সাদা, আরেক প্রান্তে যদি অসাদা, এভাবে দুটো ভাগে বিভক্ত করি, আর কোনো বর্ণকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে বিরুদ্ধ পদ হচ্ছে সেই পদ যে
যখন কোনো পদের বিভাজনটি করার মধ্য দিয়ে এক প্রান্তে একটি গুণের এবং অপর প্রান্তে কোনো পদের জাত্যার্থের অন্য সব যদি গুণগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত হয়, সেই গুণগুলো থেকে থাকে, যেমন সাদার বিপরীতে কি আছে? অসাদা। তাহলে অসাদার মধ্যে লাল, নীল, হলুদ, সবুজ সব বর্ণ চলে আসছে। তাহলে এই ধরনের পদকে আমরা বিপরীত পদ বলবো না, এই ধরনের পদ হচ্ছে বিরুদ্ধ পদ। সাদা, অসাদা, লাল, অলাল, এই জাতীয় যে বিভাজন, এই বিভাজনকে আমরা বিরুদ্ধ পদ বলে বিবেচনায় নিতে পারি। এভাবেই আমরা জানতে পারি। তাহলে আজকের ক্লাসে আমরা মোটামুটিভাবে পদের যে রকমফের রয়েছে, প্রকারভেদ রয়েছে, সে সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা যদি শত ব্যস্ততার মধ্যেও বইয়ের পাতাটা একটু যদি উল্টে দেখো, বোঝার চেষ্টা করো, আমি যা পারিনি বোঝাতে তার চেয়ে তোমরা আরও অনেক সুন্দর করে ভালোভাবে বুঝবে, এ আমার দৃঢ় বিশ্বাস। আজ আর নয়, আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।